লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। আমি প্রথমেই বলি যে বাংলায় উন্নয়নের পাঁচালী, আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রীতিমতো খোল করতাল বাজিয়ে গান গেয়ে বাংলার উন্নয়নের বাণী আমাদের শোনালেন। উন্নয়নের বাণী বলা ভুল হবে, উন্নয়নের ফিরিস্তি আমাদের দিলেন। 2011 সাল থেকে শুরু করে আজ 2025-এর শেষ পর্যন্ত এই 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের কি উন্নতি করেছে, পশ্চিমবঙ্গকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে, পশ্চিমবঙ্গকে কিভাবে রীতিমতো একেবারে এগিয়ে বাংলা করে দিয়েছে, তার ফিরিস্তি, তার একেবারে লেখা জোখা 1 ঘন্টা ধরে নবান্নে সাংবাদিক বৈঠক করে পড়ে শোনালেন। আর সেই উন্নয়নের পাঁচালী শোনানোর আগে মুখ্যমন্ত্রী আবার খোল করতাল বাজিয়ে ইমন চক্রবর্তীর মতো গায়িকাকে দিয়ে আসর গরমও করলেন। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আসর কি গরম হলো? মানে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর এই যে উন্নয়নের ফিরিস্তি, সেই ফিরিস্তিটা কি শেষ পর্যন্ত পৌঁছলো, বিশ্বাসযোগ্য হলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎই এই গত 14 বছরের উন্নয়নের ফিরিস্তি নিয়ে আজকেই কেন তাকে বসতে হলো? তিনি তো 2-4 দিন পরে বসতে পারতেন, এইসব এসআইআরের ঝামেলা ফামেলা শেষ হয়ে গেলে তিনি এই উন্নয়নের ফিরিস্তি শোনাতে পারতেন। আর উন্নয়নের ফিরিস্তি যে তিনি প্রথমবার শোনাচ্ছেন এমনটাও নয়। প্রত্যেকবার ভোটের আগে তিনি জনসভায় যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের বাংলার উন্নয়নের লেকচার দেন, তাতে তো অনেক লোকের আবার উন্নয়নের একেবারে পুরো তালিকাটাই মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদিও অনেকেরই আবার ঘুম পাওয়ারও কথা। মানে অনেকে আবার এই ধরনের এত লম্বা উন্নয়নের ফিরিস্তি শুনতে শুনতে মাঝপথে ঘুমিয়েও পড়েন। যাকগে, সেটা অন্য কথা। 3 নম্বর যেটা প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলার 14 বছরের উন্নয়নের ফিরিস্তি তো দিলেন, লিস্টটি তো পড়লেন, কিন্তু সেই সঙ্গে আবার হাত জোর করে নরেন্দ্র মোদীর সঙ্গে সমঝোতার বার্তাও দিলেন। তবে এদিন এই যে মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালীকে বিরোধী দলনেতা আবার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়ে যেটা বলেছেন যে এটা আসলে পশ্চিমবঙ্গের জলাঞ্জলির পাঁচালী। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নের ফিরিস্তি, সেই ফিরিস্তিকে শুভেন্দু অধিকারী কেন জলাঞ্জলির পাঁচালী বলছেন, তার যুক্তি যেমন শুভেন্দু অধিকারী দিয়েছেন, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় আবার তথ্য পরিসংখ্যান দিয়ে রাজ্যকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছেন তার পুরোপুরি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদিও এদিন কিন্তু উন্নয়নের ফিরিস্তির পুরো ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে 1 ঘন্টা বলার পরেও নাকি সেই ফিরিস্তির ব্যাখ্যা এখনো শেষ হয়নি, মানে ডিটেলস এখনো নাকি বলা হয়নি, সেই ডিটেলসগুলো তিনি পরে বলবেন। আর এদিকে শুভেন্দু অধিকারী আবার এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলেছেন যে আগামী 1-2 মাসের মধ্যে বিজেপির নেতারা একেবারে এলাকা ধরে ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে পাঁচালী, সেই পাঁচালীকে কেন তারা জলাঞ্জলির পাঁচালী বলছেন সেটা প্রমাণ করবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে উন্নয়নের পাঁচালী, সেই পাঁচালী পড়ার পর থেকেই একবারে শাসক আর বিরোধীর মধ্যে ফের একটা নতুন যুদ্ধের আভাস দেওয়া কিন্তু হয়ে গেল। অর্থাৎ এসআইআরের ইস্যু শেষ হওয়ার পর শাসক দল এবং বিরোধী দল বাংলার উন্নয়নের ইস্যুতে কুস্তি লড়তে চলেছে। এটা একটা ভালো সাইন যে অন্তত 2026-এর বিধানসভা ভোটের আগে বাংলায় সত্যি কতটা উন্নয়ন হয়েছে কি হয়নি, সেই ইস্যুকে নিয়ে শাসক এবং বিরোধী 2 দলই মাঠে নামতে চলেছে, জনতার দরবারে নামতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদৌ সেটা হবে তো, নাকি মুখে যাই এলো তাকেই উন্নয়ন বলে চালিয়ে দিলাম, সেটাকেই বাংলার উন্নয়ন বলে বাঙালিকে খাইয়ে দিলাম, গালগপ্প করে দিয়ে একেবারে সবাই হাততালি কুড়িয়ে ফেললাম, সেটা আবার হবে না তো। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন নিয়ে ঠিক কি বললেন বন্ধুরা, ছোট্ট করে একটু আপনাদের দেখাবো। আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বা সেই উন্নয়নের জবাবে পাল্টা কি যুক্তি দিলেন, জলাঞ্জলির পাঁচালী কেন তিনি বললেন, সেটাও সঙ্গে ছোট্ট করে দেখাবো। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে
এই ওপরে নিয়ে এসছি, দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ডিটেলসটা আমি যেটা আপনাদের বলছি, আমি অ্যাড করে সৌম্যকে বলবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ডিটেলস যেটা আছে, দেউচা পাতমি কয়লা খনি সেকেন্ড, বিশ্বের 2য় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। শেল গ্যাস ও তেল অনুসন্ধান, আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে 22,000 কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগরে ওএনজিসি 35,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে। বেঙ্গল সিলিকন ভ্যালি 2,800টির বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং 2 লক্ষেরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন। এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে, যাত্রীবাহী কোচ থেকে শুরু করে, ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে, জাহাজ তৈরি করা থেকে শুরু করে, সিমেন্ট হাব থেকে শুরু করে, ইস্পাত শিল্প থেকে শুরু করে, লেদার কমপ্লেক্স থেকে শুরু করে, গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে, বৃহত্তর হোশিয়ারি পার্ক থেকে শুরু করে, বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন। তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়। স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের, 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে। 13,156 কোটি টাকা এখনো পর্যন্ত। বিনামূল্যে চিকিৎসা, রাজ্যের সকল মানুষ বছরে প্রায় মিনিমাম 2,000 কোটি টাকা। রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন 70,000 কোটি টাকা। শিশু সাথী 64,000 শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিয়েছি বিনা পয়সায়, সেখানেও খরচ হয়েছে 307 কোটি টাকা। স্বাস্থ্য ইঙ্গিত, টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি, চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন। 7 কোটির বেশি মানুষ। চোখের আলো বিনা পয়সায় চশমা, এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি, এর সংখ্যা প্রায় 34 লক্ষ, সেখানেও খরচ হয়েছে 181 কোটি টাকা। দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে 1 লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান হয়েছে। আমরা ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমাও পেয়েছি, কন্যাশ্রী ইউনাইটেড নেশনসও পেয়েছি। এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে। মিথ্যাচার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। পশ্চিমবঙ্গ বাংলার গৌরব, সংস্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে আপনি 11, 16, 21 বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন। আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে
আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি। এত মিথ্যাচার, এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে? তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা যুক্তি, সেটা হচ্ছে তথ্য পরিসংখ্যান দিয়ে তিনি দেখাচ্ছেন যে 2011 সালে যখন বাম সরকারের পতন হয়েছিল তখন বাংলা কোথায় ছিল আর এখন বাংলা কোথায় আছে, এবং কাগজপত্র পড়ে হিসাবপত্র দেখিয়ে তিনি যা বোঝানোর চেষ্টা করলেন তাতে 2011 সালের বাংলার সঙ্গে 2025-এর বাংলার অনেক ফারাক হয়ে গেছে। 2011 সালে বাংলার মানুষ যে পরিস্থিতিতে ছিলেন, যেভাবে বেকারত্ব ছিল, যেভাবে খেতে পেত না, তার এখন অনেক পরিস্থিতির উন্নতি হয়ে গেছে। এমনকি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই চকচক ঝকঝক করছে, শিল্প কারখানাও দারুণ চলছে, এবং ইলিশ মাছ ও পেঁয়াজে নাকি রাজ্য সরকার স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, স্বনির্ভর হয়ে গেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন এটাও দাবি করলেন যে পশ্চিমবঙ্গ থেকে নাকি ডিম, মানে মুরগির ডিম বাইরে যাচ্ছে, বাইরের রাজ্যে বিক্রি করা হচ্ছে, রফতানি করা হচ্ছে। বুঝতে পারছেন যে বাংলা কোন জায়গায় এগিয়ে গেছে? এখন কথা যেটা হচ্ছে যে বাংলা এত এগিয়ে গেল, পশ্চিমবঙ্গের মানুষ এত বড়লোক হয়ে গেল, সেটা আমি আপনার মতো লোক কিন্তু বুঝতেই পারছি না। কেননা যে রাস্তার কথা উনি বলছেন যে এত হাজার কোটি কোটি টাকা খরচা হয়েছে, সেই রাস্তা কিন্তু আজও ভাঙা পাওয়া যায়। যে হাসপাতালের পরিকাঠামোর তিনি একেবারে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, সেই হাসপাতালে গেলে আজও নোংরা পাওয়া যায়, আজও ডাক্তারের অভাব দেখা যায়, নার্সের অভাব দেখা যায়, বেড ঠিকঠাক মতো পাওয়া যায় না। আর শিল্প কারখানার যে উন্নয়নের কথা তিনি বললেন, সেই শিল্প কারখানাগুলির যে একটিরও ফিতা মমতা বন্দ্যোপাধ্যায় কাটেননি, সেটা তো সবাই জানে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নের ফিরিস্তি, সেটা কি আদৌ বাস্তবে কাজ করেছে? বাস্তবে কি পশ্চিমবঙ্গের মানুষের কোনো লাভ হয়েছে? কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু বললেন যে এখনো কত ভাতা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই দাবি করছেন যে এই রাজ্যের প্রায় সবাইকেই বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, এবং সেই রেশনটা নিশ্চয়ই বিনামূল্যে মানুষ তুলছে। তো মানুষ বিনামূল্যে রেশন কখন তোলে? যখন মানুষের অবস্থা খারাপ থাকে তখন। তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা এখনও সরকারের রেশনের উপরই চলছে? পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করলেন যে 35 লক্ষের মতো পরিযায়ী শ্রমিককে নিয়ে এসে নাকি ভাতা দেওয়া হয়েছে, কাজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, 5,000 টাকা করে যে ভাতা। তার মানে শুভেন্দু অধিকারী যে দাবিটা করেন যে 50 লক্ষেরও ওপর এই বাংলায় পরিযায়ী শ্রমিক রয়েছে, সেই সংখ্যাটা যে সত্যি সেটা মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করলেন। এবার আসা যাক স্বাস্থ্যসাথীর কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব দিয়ে বলেছেন যে সংখ্যক স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ করা হয়েছে, মানে প্রায় 2.5 কোটির কাছাকাছি স্বাস্থ্যসাথী কার্ড এরই মধ্যে তৃণমূল সরকার দিয়েছে, এবং প্রত্যেকটি পরিবারে যদি 3-4 করে লোক থাকে তাহলে পুরো পশ্চিমবঙ্গই প্রায় স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে চলে এসছে। তার মানে এই পশ্চিমবঙ্গের মানুষ পকেটে পয়সা ঢোকার পরেও স্বাস্থ্যসাথীর পরিষেবা নিচ্ছে। এখন স্বাস্থ্যসাথী কতটা পরিষেবা দেয়, বন্ধুরা যারা স্বাস্থ্যসাথী ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন, এ নিয়ে আজকে আর কিছু বলবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এ রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী সবাই ব্যবহার করছেন। এবার রইল গিয়ে ভাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লাগাতার এ রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, এবং লক্ষ্মীর ভাণ্ডারও প্রায় 2 কোটির মতো মহিলাকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিধবা ভাতা রয়েছে, সমব্যথী রয়েছে, আর সেই সঙ্গে প্রায় 4-5 ডজন স্ত্রী প্রকল্প রয়েছে। এখানেই শেষ নয়, সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে যেসব প্রকল্প চালু রেখেছেন, সেই সব প্রকল্পে নাকি এরই মধ্যে প্রায় 5 কোটির মতো সংখ্যালঘুকে সেই প্রকল্প দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি 12 কোটি হয়, তার মধ্যে যদি 50% সংখ্যালঘু মানে মুসলমান হয়, তাহলে সেই 6 কোটির মধ্যে 5 কোটিকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতা দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে এই পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে রাজ্য সরকারের যে নানান প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা নিচ্ছে, মোদ্দা কথাই ভাতা নিচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই মূল প্রশ্নটা উঠছে যে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই যে এগিয়ে বাংলার স্লোগানটা দিচ্ছেন, এই যে পাঁচালি গিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের ফিরিস্তিটা দিলেন, সেটা কোন উন্নয়ন? পশ্চিমবঙ্গের মানুষের যদি কাজকর্মের সমস্যা মিটে গিয়েই থাকে, পশ্চিমবঙ্গের মানুষের পকেটে যদি টাকা ঢুকে গিয়েই থাকে, পশ্চিমবঙ্গ যদি ব্যবসাতে সারা দেশের মধ্যে 1 নম্বরে থেকেই থাকে, তাহলে এই সব ভাতা কারা নিচ্ছেন
আর কাদের জন্যই বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচা করছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন যে রাজ্যের রাজস্ব বেড়েছে, রাজ্যের আয় বেড়েছে এবং রাজ্য নাকি বেশ কিছু ঋণও পরিশোধ করেছে। খুবই ভালো কথা। তাহলে বাম আমলে রাজ্যের নামে যে 1,76,000 কোটি টাকার মতো ঋণ ছিল, সেই ঋণটা এখন 4.5 লাখ কোটি হয়ে গেল কি করে? আর রাজ্যের যদি অবস্থা এতই ভালো হয়, তাহলে রাজ্য সরকারকে বেতন থেকে শুরু করে ভাতা দেওয়ার জন্য, মানে রাজ্যের প্রশাসন চালানোর জন্য বছরে 2-3 বার করে হাজার হাজার কোটি টাকা ধার নিতে হয় কিসের জন্য? এই প্রশ্নগুলোর জবাব তো এদিন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে পাঁচালী শোনালেন, সেই পাঁচালীর সঙ্গে তো মিলছে না। এখানেই তো খটকা লাগছে যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, সেই পাঁচালী শুধুমাত্র কাগজে কলমে নেই তো, মানে শুধুমাত্র খাতার হিসেবেই নেই তো। প্রশ্নটা কিন্তু উঠছে এবং এই প্রশ্নেরই উত্তর হয়তো শুভেন্দু অধিকারীরা 1-2 মাসের মধ্যে দেওয়া শুরু করবেন। তবে তার আগে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কাজ করলেন। পশ্চিমবঙ্গকে এত এগিয়ে নিয়ে যাওয়ার পরেও এদিন তিনি হাত জোর করে নরেন্দ্র মোদী, মানে কেন্দ্র সরকারের সঙ্গে কিন্তু সমঝোতার একটা বার্তা দিলেন। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন থেকে হাত জোর করে কেন কেন্দ্রের সঙ্গে সমঝোতার বার্তা দিতে গেলেন, মোদির সঙ্গে কেন সমঝোতার বার্তা দিতে গেলেন? কেননা এর আগে তো মুখ্যমন্ত্রীকে যতবার দেখেছে ততবারই তিনি নবান্ন থেকে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি আজও কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে ফোঁস করে উঠেছেন, কিন্তু তারপরেও তিনি হাত জোর করেছেন। আর হাত জোর করে কি বলেছেন বন্ধুরা দেখুন। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা পলিটিক্যাল মিটিং নয়, এটা গভর্নমেন্টের মিটিং। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, শুধু ঝগড়া করা নয়। ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো, ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার, আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। আমি এটুকু বলে আজকে আপনাদের মিট করতে পারছি না, কারণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমি অলরেডি 15 মিনিট লেট। আমাকে মুর্শিদাবাদ বেরিয়ে যেতে হবে। আমি আমার প্রোগ্রামটা বলে যাচ্ছি। কালকে আমি মুর্শিদাবাদ থেকে গাজলে যাব মালদায়, ওখানে আমার প্রোগ্রাম আছে পলিটিক্যাল মিটিং। আমি এখন অ্যাডমিনিস্ট্রেশনকে ডিস্টার্ব করতে চাই না, কারণ তারা যা কাজ করছে করুক, তাদের মাথার উপর অনেক চাপ আছে। আর 2 হচ্ছে, তারপরে আমি আবার বহরমপুরে ফিরে এসে নাইট স্টে করবো। পরের দিন আমার বহরমপুরে পাবলিক মিটিং আছে 4 তারিখে, আমি করে আমি তারপরে ফিরে আসবো। বাদ বাকি আপনাদের আরেকটা কথা বলে দিই, 17 তারিখে আমাদের MSME সেক্টরে সমস্ত যত ট্রেড অর্গানাইজেশন আছে তাদের নিয়ে মিটিং আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর 18 তারিখে, এবারে যেহেতু ইলেকশন আছে তাই আমরা BGBSটা এবারে আফটার ইলেকশন করব। বিফোর ইলেকশন আমরা একটা ছোট করে বিজনেস কনক্লেভ করব, ওটা হবে ধনধান্যে। এই দুটো প্রোগ্রাম আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে। তো বন্ধুরা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সবকিছু ঝামেলা মিটিয়ে ফেলার কথা বলছেন, কেন্দ্রের সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলছেন। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে আজকে 2025-এর শেষে, মানে আর 2-3 মাস বাদে ভোট, তখন তিনি হাত জোর করে কেন্দ্রের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার কথা বলছেন কেন?
এই তালে তাল মেলানোর দরকার তো অনেকদিন আগে থেকেই ছিল। যেদিন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকেই তো কেন্দ্রের সঙ্গে তালে তাল মিলিয়ে চললে বাংলার এবং বাঙালির অনেক ভালো হতো, কেন্দ্রের টাকা পয়সাগুলো পাওয়া যেত। কিন্তু যখন ভোট একেবারে মাথার উপরে এবং যখন তার কুর্সি যাওয়া নিয়ে কথা হচ্ছে, কুর্সি যাওয়ার চরম সম্ভাবনা রয়েছে, তখন কেন তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে হাতজোড় করে সমঝোতার বার্তা দিচ্ছেন? সেটা কি এসআইআর এর ঠেলায়, ইলেকশন কমিশন যে খেলাটা খেলেছে সেই খেলার ঠেলায়, নাকি এর পেছনে অন্য কোনো খেলা রয়েছে, অন্য কোনো রণকৌশল রয়েছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।